বৈরী আবহাওয়ায় ফেনীতে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা। কুমিল্লা লক্ষ্মীপুরে তলিয়েছে নতুন এলাকা। নোয়াখালীতে দুর্গতদের চরম দুর্ভোগ। চলার মতন কিছু নাই, ছাদের উপরে কোনো রুমে থাকি আর কি। অসহায় হয়ে গেছি, অন্ত গর্বাই কি ঘরের সব গেছে, কিছু নেই। পর্যাপ্ত ত্রাণ থাকলেও জলযানের অভাবে পৌঁছানো যাচ্ছে না প্রত্যন্ত এলাকায়। শিক্ষার্থীদের সাথে নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টায় দায়িত্বশীলরা। পানির কারণে কিন্তু সব পানির নিচে প্লাবিত। এখন আমাদের আইডেন্টিফিকেশন করা, একটা বাড়ি খুঁজে বের করা কিন্তু কষ্টসাধ্য। অতি উৎসাহী লোক জড়ো হয়েছে, এজন্য আমরা একটু হিমশিম খাচ্ছি। আমাদের লোক জনবল কম। ডিজিএফআইকে দিয়ে দেশ ত্যাগে বাধ্য করেছিলেন শেখ হাসিনা। অভিযোগ সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার। আইনি লড়াই চালাতে ফিরতে চান দেশে। অস্ত্রোপচারের পর আলোচিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের অবস্থা স্থিতিশীল। নারায়ণগঞ্জের আদালতে তোলা হবে সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীকে। এক মাসেরও বেশি সময় পর চালু হলো মেট্রো রেল। বাড়ছে যাত্রীদের ভিড়। আপাতত বন্ধ থাকবে মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন। এখানে কিছু ইম্পোর্টের বিষয় আছে, তো এইটা আমরা যথাসম্ভব তাড়াতাড়ি খুলে দেব। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার পানি কিছুটা কমলেও মানুষের ভোগান্তি কমেনি। প্রত্যন্ত এলাকাগুলোয় ত্রাণ পৌঁছানো নিয়ে সংকট কাটেনি। নামতে শুরু করেছে ফেনী শহরের পানি। কোমর সমান পানিতে ডুবে থাকা সড়ক এখন দৃশ্যমান। সালাউদ্দিন মোড়, বাড়াই উত্তরা ও মহিলা ক্যাডেট কলেজে সড়কে চলছে যানবাহন। এগুলো শহরের প্রধান সড়ক। রামপুর মাস্টারপাড়া একাডেমি, বিরিঞ্চি, পাঠানবাড়ি সহ বাকি সড়কগুলোতে এখনো পানি। শহরের কিছু এলাকায় বিদ্যুৎ আছে, বাকি 95% এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগের বাইরে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া থেকে। সেখান থেকে কিছুটা পানি নেমেছে, তবে নতুন করে আরও কিছু ইউনিয়ন নিমজ্জিত হচ্ছে। সোনাগাজী ও দাগনভূঞার অবস্থা এখনো ভয়াবহ। জেলা প্রশাসন মৃত্যুর সংখ্যা জানাতে পারেনি। ফেনী সদর, ফুলগাজী ও সোনাগাজী মানুষের ত্রাণের বেশি প্রয়োজন বলে জানা গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজকের অবস্থাও আগের মতো। গাড়িতে থাকা মালামাল গাড়িতেই পৌঁছে যাচ্ছে। জেলা প্রশাসন জানায় 30,000 মানুষকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। বর্তমান ফেনী সদর ও সোনাগাজী, দাগনভূঞা সহ 6 লক্ষ মানুষ পানিবন্দী। কি অসহায় হয়ে গেছি, অন্ত গর্বাই কি ঘরের সব গেছে, কিছু নেই। যুবক যারা আছে তারা সউদ্যোগে তাদেরকে উদ্ধার করে আনছে। আমরা নিজেরা একটা নৌকা ব্যবস্থা করেছি, আমরা কিছু লোককে নিয়ে এসেছি। কুমিল্লার বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে একের পর এক গ্রাম। আজ কয়েকটি নৌযানের ব্যবস্থা করতে পেরেছে বিজিবি, আনসার ও অন্যান্য বাহিনী। তাছাড়া স্বেচ্ছাসেবীরাও সংগ্রহ করেছেন কয়েকটি নৌযান। ত্রাণ নিয়ে তারা রওনা দিয়েছে প্রত্যন্ত অঞ্চলগুলোয়। শনিবারের বৃষ্টি ও উজানের পানির জন্য বিভিন্ন এলাকা নতুনভাবে তলিয়ে গেছে। কিচ্ছু চলার মতন কিছু নাই, ছাদের উপরে কোনো রুমে থাকি আর কি। আমরা কোনোতে জীবনে গরুর আসলে এই আস্তানাতে আছি। ওই পাশে আপনার পানিটা মোটামুটি একটু কম আছে, ওইদিকে তার সবাই ত্রাণ দিয়ে চলে যায়। এদিকে নৌকা ছাড়া কিন্তু আসার কোনো ওয়ে নেই, আমরাও যাইতে পারতেছি না। একাবে রয়েছে আমরা এই সাইডে তারা গেছি গিয়ে, এই সাইডে তারা গেছে, এই দুই ভাই তারা রয়ে গেছে। এই ভাই তো তারা 5 গিরত রয়েছে, 3 গিরত আর আমরা 5 গিরত। আমরা এই বাড়িতে আসলাম, এই বাড়িতে সবাই এলেছি। নোয়াখালীর বেশ কয়েকটি উপজেলায় পানি কমতে শুরু করলেও গতরাতে বৃষ্টির ফলে বিভিন্ন অঞ্চলে বাড়ছে পানি। নোয়াখালীর আবহাওয়া আজ বিরূপ। প্রত্যন্ত অঞ্চলে নেই ত্রাণ সরবরাহ। যে যার মতো সেই এলাকাগুলোয় ত্রাণ পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। প্রান্তিক এলাকাগুলোয় পানিবন্দী অনেকে। তাদের কাছে যাওয়া ত্রাণের পরিমাণও অপ্রতুল। আমাদের এই বাড়িতে এদিকে কোনো মানুষজন নাই, সবাই এখান থেকে আরো বিগত 15 দিন আগে এখানে পানি ছিল এতটুকু। ভিতরে পরিস্থিতি আরো ভয়াবহ, আমরা ওইদিকে যাইতে পারতেছি না, পানি আমাদের এতটুকু পর্যন্ত। ত্রাণ সামগ্রী বা আরো বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো আছে, এই পানি, বিশুদ্ধ পানি, স্যালাইন, শুকনা খাবার, এগুলোর খুবই সংকট এই অঞ্চলেই। এখানে মানুষের খাবার দাবার নাই কোনো কিছু ভিতরে। আর হচ্ছে মেন কথা হচ্ছে পানির খুব সংকট। ধরতে গেলে পানি নাই গা। এখন বাইরে যে ভাই ব্রাদার আছে বা বড় ভাইরা ছোট ভাইরা আছে, যত পারেন তার নিয়ে আসেন এখানে।
এদিকে আরও অবনতি হয়েছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির। উজানের পানি কমায় শনিবার খুলে দেওয়া হয় নোয়াখালীর স্লুইস গেটের 23টি রেগুলেটর। সেই পানি লক্ষ্মীপুর হয়ে মিশবে সাগরে। এ কারণে বর্তমানে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মেঘনা সহ বৃদ্ধি পেয়েছে আশপাশের খালবিলের পানি। এতে সদর সহ 5 উপজেলা জলমগ্ন। এখনো পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ, যাদের মধ্যে 20,000 আশ্রয় কেন্দ্রে ঠাঁই পেয়েছেন। দর্শক, বন্যা দুর্গত এলাকায় রয়েছেন আমাদের সহকর্মীরা, তাদের কাছে যাব। শুরুতেই ফেনী থেকে সাইফুদ্দিন রবিন আছেন, তার কাছে যাচ্ছি। রবিন, বন্যার সার্বিক পরিস্থিতি আজকে কেমন দেখছেন? দুর্গত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে কি? আজও সেই একই রকম চিত্র, অর্থাৎ ভয়াবহ বলতে গেলে এত বেশি ভয়াবহ যে মানুষের জীবন রক্ষার জন্য উৎকণ্ঠায় ভুগতে হচ্ছে তাদের স্বজনদের, যারা নিরাপদ স্থানে আছেন। যে জায়গাটিতে দাঁড়িয়ে এখানে আসলে এটা বন্যা পরিস্থিতির জন্য কোনো ধরনের প্রতীকী অর্থে বলা যায় না যে এখানে বন্যা হচ্ছে, এরকমটা বোঝা যাবে না এইখানটায়। শুধুমাত্র নেটওয়ার্ক এখানটায় পাওয়া যাচ্ছে বলে এখান থেকে কথা বলছি শাওন। তা না হলে ফেনীর এই পথ ধরে আরেকটু গভীরে গেলেই একেবারে কোমর পর্যন্ত পানি, গলা অবধি পানি, এবং পানির কারণে কোনো ধরনের যানবাহন আসলে চলাচল করতে পারছে না এই সড়কে। এবং অন্যদিকে যদি বলতে চাই, এই ধরনের বড় বড় ট্রাকে করে অনেকেই ত্রাণ নিয়ে যেতে হচ্ছে। এই ট্রাকটিও যাচ্ছে, হয়তো তারা এই যে চিনতে না পারার কারণে এই পথ ধরে যাচ্ছে, কিন্তু এটিকেও ঘুরে চলে আসতে হবে, কেননা সামনে অনেক বেশি পানি। এরকম অসংখ্য ধরনের ঘটনা, অর্থাৎ এই যে তথ্য ঘাটতি, যোগাযোগের অপ্রতুলতা, সমন্বয়হীনতা, এসবের কারণে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আসলে প্রান্তিক পর্যায়ে এখনও পৌঁছাচ্ছে না। সে সঙ্গে নৌ যোগাযোগ ছাড়া কোনো ধরনের বিকল্প উপায় নেই সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর। এবং সেটি ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া সেসব অঞ্চলে যেমন, তারপর সেখান থেকে নেমে আসা পানির যে ঢল সোনাগাজী হয়ে আসছে সেই জায়গাগুলোতে, অর্থাৎ এই নৌ যোগাযোগেরও এক ধরনের অপ্রতুলতা দেখা দিয়েছে। অনেকে উদ্ধার তৎপরতা চালানোর জন্য, ত্রাণ সহায়তার জন্য, যেমন চট্টগ্রাম থেকে অনেকগুলো সাম্পান এসেছে, সেই সাম্পানগুলো স্থানীয় অনেক মানুষ ক্ষোভের এক ধরনের প্রকাশ, কিংবা তাদের চাহিদা অনুযায়ী তারা যারা এনেছে তাদের কাছ থেকে এক ধরনের রেখে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। আবার অনেক ধরনের ডাকাতির ঘটনাও ঘটেছে। রাতের বেলা মানুষ এক ধরনের আতঙ্কের মধ্যে থাকে, কখন বানের পানি আবার বেড়ে যাবে সেটা যেমনটা, ঠিক তেমনি কখনো অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হয় সেই ধরনের আতঙ্ক। এবং আশ্রয়হীন হয়ে নিজের ঘর রক্ষার জন্য অনেকেই যেমন নিজের বাসার টিনের চালের উপর থেকে যাচ্ছেন, পরিবারের বাদবাকি সদস্যদের উঁচু ভবনে আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে, ঠিক তেমনি আবার অনেকে ঘর বাড়ি ছেড়ে একেবারে অন্য জায়গায় গিয়ে উঠতে হচ্ছে, তার ঘর বাড়ি অরক্ষিত অবস্থায়, সব কিছু ভেসে যাওয়ার উপক্রম। এবং এই বন্যা এখন যতটা বলা হচ্ছে যে পানি নামছে, সেটি কেবল শহর কেন্দ্রিক খানিকটুকু পানি নামছে। এই পানি নামার কারণে নিম্নাঞ্চল আরও বেশি প্লাবিত হচ্ছে, অর্থাৎ আগামী আরও কয়েকদিন হয়তো এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তার মানে অবর্ণনীয় পরিস্থিতি আসলে। রবিন, ধন্যবাদ। আমরা একটু কুমিল্লার খবর জেনে নিতে চাই মাহফুজ মিশুর কাছ থেকে। মিশু, আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা, সেখানকার খবর একটু জানতে চাই। ত্রাণ সামগ্রী কি পৌঁছাচ্ছে? হ্যাঁ, ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে। অনেক কঠিন অবস্থার ভিতর দিয়ে হলেও ত্রাণ সামগ্রী আস্তে আস্তে পৌঁছানো হচ্ছে। আপনার একটা কেন্দ্রে ত্রাণ দিতে দেখছি আমরা, এটি অনেকখানি ভেতরে, এবং এই বাড়ির যারা বাসিন্দা তারা প্রায় 2000 মুরগি, এই ভদ্রলোক একটি মুরগির খামার করেছেন। আপনারা যদি নিচে মুরগিগুলোর দিকে একটু খেয়াল করেন, তিনি উপরে তারা বাবা ছেলে বসে আছেন, এবং তারা বলছিলেন যে এই মুরগি কি প্রক্রিয়ায় সরাবেন, কিভাবে সরাবেন, এবং এর পেছনে তার যে দীর্ঘ বিনিয়োগ, বড় অঙ্কের বিনিয়োগ, সেগুলো এখন ঝুঁকির মুখে পড়েছে। এবং আমরা তাকে জিজ্ঞেস করছিলাম যে তিনি কেন এই জায়গাটি ছাড়ছেন না। তিনি জায়গাটি ছাড়তেও পারছেন না আসলে তার এই মুরগির কারণেই। আমরা বিজিবির উদ্যোগে এই ত্রাণটি দেওয়া হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, তাদেরও আমরা ত্রাণ দিতে দেখেছি। কিন্তু একটু দুর্গম এলাকাগুলোতে পৌঁছানোর যে কষ্ট সেটি তো রয়েছেই। এর পাশাপাশি যেটি সবচেয়ে জরুরি দরকার এখন, সেটি হচ্ছে চিকিৎসা সামগ্রী, বিশেষ করে চর্মরোগ এবং পেটের পীড়া জনিত যে অসুখ সেগুলো বেড়ে চলেছে, ফলে সেই আইটেম অনেক বেশি দরকার। এর পাশাপাশি সবচেয়ে বেশি দরকার হচ্ছে বিশুদ্ধ খাবার পানি অথবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। সেগুলোর সংকট কিন্তু এরই মধ্যে দেখা দিয়েছে। সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে যে এই মানুষগুলোকে কোনোভাবে এখান থেকে যারা উদ্ধারকারী এসছেন তারা উদ্ধার করে নিয়ে যেতে চাইলেও তারা যেতে রাজি হচ্ছেন না, কারণ এর সঙ্গে তাদের এই এলাকায় থাকা, বাড়িতে থাকা যে সম্পদ, যে বিনিয়োগ, সোনাদানা ইত্যাদির সম্পর্ক রয়েছে। ফলে এই মানুষগুলোকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সেটি সম্ভবত এখনকার প্রশাসন এবং সরকারের জন্য একটি বড় মাথা ব্যথা কিংবা চিন্তার বিষয় হয়েছে।
মিশু, ধন্যবাদ আপনাকে। এবার একটু নোয়াখালীর খবর জানতে চাই। নোয়াখালী সেনবাগ থেকে সঙ্গে আছেন রিয়াজ রায়হান। রিয়াজ, নোয়াখালীতে তো আজকে পানি বেড়েছে, আরো কতটা অবনতি হলো আসলে এলাকার একটু জানাবেন। শাওনের আগের খবরগুলোতে বা আগের সংবাদ যখন আমরা জানাচ্ছিলাম যেভাবে একেবারেই আমি অন্তত যেখানে গিয়েছি সেখানে আমার গলা পর্যন্ত পানি ছিল। আমি এরপর আর যেতে পারিনি, কারণ এত বেশি পানি ছিল, কোনো ধরনের নৌকা ছিল না যাওয়ার মতো। ঠিক পায়ে হেঁটে যতটুকু যাওয়া যায় ততটুকুতে আমরা যাওয়ার চেষ্টা করেছি। তো সেখানে পরিস্থিতি আসলে এমনই, কারণ হঠাৎ করে 2 দিনে যে পরিমাণ পানি বেড়েছে, যেখানে কোমর পাড়ে ছিল সেখানে গলা পর্যন্ত উঠে গেছে। কিন্তু যদিও বলছেন যে এগুলো যে ফেনীর যে পানিগুলো, সেই পানিগুলো এই পাশ দিয়ে সে পানিগুলো নামার কারণে এই ধরনের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। তো আশা করা যাচ্ছে যে হারে পানির স্রোত রয়েছে সেটি যদি অব্যাহত থাকে তাহলে আগামী 2-1 দিনের মধ্যে পরিস্থিতি কিছুটা উন্নত হতে পারে। আর এখন আমরা এখানে এসেছি একটি আশ্রয় কেন্দ্রে। আপনি সামনে নিশ্চয়ই জানেন যে বন্যাতে যে সমস্যাটি হয়, যে পানিবাহিত রোগ থেকে শুরু করে নানা ধরনের রোগের উপদ্রব শুরু হয়, তো সেটি যাতে না হয় বা সেটি যাতে নিরাময় করা যায় সেজন্য মেডিকেল ক্যাম্প করা হয়েছে আশ্রয়কেন্দ্রগুলোতে। আমরা একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কোথা থেকে এসেছেন আর মেডিকেল ক্যাম্পে মূলত কী ধরনের সেবাগুলো দিচ্ছেন? জি, আমরা ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ থেকে এসেছি। আমরা যে বন্যার্তদের পাশে যারা মূলত ধরেন এখানে তো ত্রাণ নিয়ে অনেকে আসতেছে, কিন্তু মেডিকেল সাপোর্ট সেটা অনেকে আনতেছে না। তো আমরা বন্যার্থদের জন্য ওষুধপাতি যেগুলো আনার সেগুলো নিজস্ব ফান্ড থেকে আমরা টাকা উঠিয়ে আনতেছি। পাশাপাশি আমরা পোস্ট ফ্লাড যে ইফেক্টগুলো ওগুলো নিয়ে আমরা কাজ করবো আর কি। আমরা যতটুকু আমরা আরও বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে একটি সমস্যা দেখা দিয়েছে, পানিবাহিত রোগ যেটা বলছিলেন, যে পানিবাহিত রোগের সমস্যাগুলো দেখা দিয়েছে। এখানে আপনারা কেমন পেয়েছেন? এখানেও পানিবাহিত রোগের রোগী বেশিরভাগ রোগেরই যে অ্যালার্জি, জ্বর, কাশি, এগুলো সমস্যা নিয়ে আসতেছে। ধন্যবাদ। শুনছিলেন আসলে পরিস্থিতিটা সেনবাগ ছাড়া বাকি উপজেলা যেগুলো রয়েছে, যে বাকি 5টি উপজেলা মোটামুটি ভালো আছে বা মোটামুটি পানি নামতে শুরু করেছে, এবং সেই পানির যে উচ্চতা গতকাল থেকে আজকেও কিছুটা কমেছে। তবে সেনবাগে এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। যদি এই পানি আরও অব্যাহত থাকে তাহলে এই যে সেনবাগের বাসীর যে দুর্ভোগ বন্যার সেটি দীর্ঘায়িত হবে বলাই যায়। ধন্যবাদ রিয়াজ আপনাকে। চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বেশ কয়েক জেলায় ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। সেসব এলাকায় অতিবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে খুলনা বিভাগে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, ভারতের ত্রিপুরায় মেঘ বিস্ফোরণে অতিবৃষ্টি হয়েছে, এটি আকস্মিক বন্যার জন্য দায়ী। আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, আজও বন্যা কবলিত এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 27 আগস্টের পর থেকে বন্যা ও বৃষ্টিপাত পরিস্থিতি উন্নতি হবে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃষ্টি হবে, তবে এই লঘুচাপ পশ্চিমবঙ্গ ও খুলনা অঞ্চলে সরে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের দক্ষিণ পূর্বাঞ্চল বা চট্টগ্রাম বিভাগের কথা বলি, যেখানে জেলাগুলো চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এসব জেলায় একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কোস্টাল বেল্টে 3টা ডিভিশন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরশুদিন থেকে অনেকটাই বৃষ্টি কমে যাবে, বিশেষ করে আপনার ওইসব জায়গাতে, বিশেষ করে আপনার সিলেট, তারপরে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা সহ উত্তর অঞ্চলে। এখনো ত্রাণ পাননি দুর্গম এলাকার বানভাসী অনেক মানুষ। ত্রাণ সামগ্রীর স্বল্পতা না থাকলেও নৌকা বা স্পিড বোটের অভাবে সেসব এলাকায় পৌঁছানো দুরূহ। সংকট মোকাবেলায় শিক্ষার্থীদের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করছেন দায়িত্বশীলরা। মাহফুজ মিশুর রিপোর্ট, ছবি তুলেছেন লুৎফর রহমান। যতদূর চোখ যায় কেবলই পানি। এই পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, ফসলি জমি আর বানভাসী মানুষের স্বপ্ন, অনেক পরিকল্পনাও। সামান্য কিছু ত্রাণ আর খাবার নিয়ে যখন এই এলাকায় পৌঁছালো সেনাবাহিনীর 2টো ছোট স্পিডবোট, হুমড়ি খেয়ে পড়ে ভুক্তভোগী এসব মানুষ। পানিবন্দী এসব মানুষ বলছিলেন, রাস্তার ধার কিংবা বাজারের পারে যাদের বসবাস, কেবল তাদের কাছেই পৌঁছাচ্ছে ত্রাণ সামগ্রী। ভিতরে কেউ যাইতেও আছে না এবং কেউ আসতেও পারতেছে না, পানি বন্দী হয়ে রয়েছে। এবং যারা মেন রোডের সাথে আছে তারা অথবা কেউ আসছে, আপনারা আসেন দেখতে আছে, তারা নিয়ে যাইতে আছে। সাহায্য কম আছে, আমরা তো ভিতরে বাড়ি উপরেই যারা আছে তাদেরকে দিয়ে চলে যাচ্ছে, ভিতরে কেউ ঢুকতেছে না। পানি পর থেকে পাই নাই, এখন তো আমরা বাড়ি আরেক জায়গায়।
বিপদে পড়লেও এভাবে ধাক্কাধাক্কি করে ত্রাণ নিতেও অস্বস্তি ছিল অনেকের। তবুও জীবন বাঁচানোর নিরন্তর চেষ্টায় সামিল তারাও। বাচ্চারা নিয়ে যান নিয়ে বাইরে হইছি, এক কাপড়ে এই পর্যন্ত আর কাপড়ও পরে নেই, কাপড়ে আজকে 4 দিন। আমার ঘরে এত পানি, তো আমি কি করবো? রাস্তায় দৌড় দেবো? চুপ করে বসে আছি, যদি পাইলাম না পাইলে নাই। সরকারি সংস্থার উদ্যোগ ছাড়া যে এসব এলাকায় সহায়তা পৌঁছানো সম্ভব না সেটি স্বীকার করছেন সবাই। বলছেন দেরিতে হলেও সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজছেন তারা। অনেকগুলো খাবার দেখা যাচ্ছে অতি উৎসাহী লোক জড়ো হয়েছে, এই জন্য আমরা একটু হিমশিম খাচ্ছি। আমাদের লোক জনবলও কম ত্রাণ বেশি নিতে গিয়ে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যত দূর ভেতরে যাওয়া যায়, সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে আমরা সবাই যাব। আমরা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রায় 5000-এর উপরে নৌপুলিশ সহ সবাই বিশেষায়িত ইউনিটগুলো এসেছি। আমরা যত জায়গায় প্রয়োজন সর্বাত্মকভাবে যেখানে যাওয়া যাচ্ছে সর্বাত্মকভাবে আমরা কাজ শুরু করে দিয়েছি। আগের যে ম্যাপটা রয়েছে, জেলার যে ম্যাপটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না, পানির কারণে কিন্তু সব পানির নিচে প্লাবিত। এখন আমাদের আইডেন্টিফিকেশন করা, একটা বাড়ি খুঁজে বের করা কিন্তু কষ্টসাধ্য, সেটাও কাজ চলছে, একই সাথে ত্রাণও দেওয়া হচ্ছে। আন্দোলন চললো, তাদের যে সমন্বয় কুমিল্লা কেন্দ্রিক আছে তারা কিন্তু আজকে সবাই উপস্থিত ছিল। সকলকে নিয়ে আমরা একটা সমন্বয় টিম করেছি এবং তারা কিন্তু কোন এলাকায় বেশি ত্রাণ পৌঁছাচ্ছে না সেইখানে কিন্তু তারা কিন্তু সেখানে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করছে। তবে দুর্গম এলাকায় থাকা মানুষের তুলনায় এই ত্রাণের পরিমাণ খুবই সামান্য। বাড়তি নৌযান পেলে আরও বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছানো সম্ভব বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বন্যা পরবর্তী ত্রাণ কার্যক্রমের সম্ভবত এখন দুটো প্রধান চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জটি হচ্ছে যাদের বাড়ি একটু গহীনে তারা ত্রাণ পাচ্ছেন কিনা সেটি নিশ্চিত করা। দ্বিতীয়ত অর্থনৈতিকভাবে যারা মধ্যবিত্ত তারা অনেকেই লোকলজ্জার ভয়ে ত্রাণের লাইনে আসছেন না কিংবা সেটি নিতে চাচ্ছেন না, কিন্তু তারা যে অনাহারে থাকছেন সেটি প্রমাণিত। ফলে তাদের কাছে কিভাবে সেই ত্রাণটি পৌঁছে যায় সেই বিষয়টি নিশ্চিতভাবেই প্রশাসন তথা সরকার ভাববে, এমন বিশ্বাস সাধারণ মানুষের। মাহফুজ বিশু, যমুনা নিউজ, 14 গ্রাম, কুমিল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, জিমনেশিয়াম, ডাকসু ও বিশ্ববিদ্যালয় ক্লাবে চলছে বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। আজও গত কয়েকদিনের মতোই নানা শ্রেণী পেশার মানুষ এসে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করছেন। প্রতিদিন সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব কেন্দ্রগুলোতে এসে যে যেভাবে পারছেন বন্যার্তদের জন্য সহায়তা দিচ্ছেন। নগদ টাকা, ওষুধ, পোশাক সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য দিচ্ছেন তারা। এখানে স্বেচ্ছার শ্রমে কাজ করছেন শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানবিক এই কাজে নগরীর সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছেন। এখন পর্যন্ত 4 কোটিরও বেশি নগদ টাকা সংগ্রহ হয়েছে। শিক্ষার্থীরা জানান, ট্রাক সংকটের কারণে উপদ্রুত এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। শুধুমাত্র টিএসসিতে ত্রাণ সামগ্রী রাখার পর্যাপ্ত জায়গা না হয় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জায়গায় বুথ খোলা হয়েছে। আমি পাটি, পলিথিন আর টাকা নিয়ে আসছি। আমার ছেলের ব্যাংকে পুরো টাকাটা আমি এখানে দিয়ে যাচ্ছি। আসলে ওইখানে যাওয়া তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, যার জন্য এখানে এসে অন্তত ক্ষুদ্র যতটুকুই পারি একটু পার্টিসিপেট করতে চাচ্ছি। এটা নোয়াখালীর একটি আইল্যান্ডে এবং ফেনীর একটি প্রত্যন্ত গ্রামে, এই দুইটা জায়গা থেকে আমাদের কাছে মেসেজ এসেছে যে সেখানে আসলে গতদিন থেকে আজকে পর্যন্ত খাবার পৌঁছায় নাই। তাই আমরা ইমার্জেন্সি আমরা এয়ারফোর্সের সাথে যোগাযোগ করেছিলাম। সেখান থেকে একটি কার্গো হেলিকপ্টার যোগে এয়ারপোর্ট থেকে এগুলো সরাসরি ওই দুই জায়গায় যাবে। ত্রাণগুলো প্রান্তিক পর্যায়ে আমরা পৌঁছাতে পারছি না, সেটি হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। বিভিন্ন সংস্থা থেকে, অর্গানাইজেশন থেকে প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যদি আমাদের ভোটের সরবরাহটি নিশ্চিত করতে পারেন ওই প্রান্তিক পর্যায়ে, সেক্ষেত্রে আমাদের ত্রাণ সরবরাহটি আমাদের সকলের জন্য উন্মুক্ত হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে দেশ ছাড়তে বাধ্য করেন, এমন অভিযোগ করে তিনি বলেছেন ডিজিএফআই এর সাবেক প্রধান এই ঘটনায় জড়িত ছিলেন। তিনি বলেন, বাসার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, কারোর সাথে দেখা করা বা কথা বলাও বন্ধ করে দেন গোয়েন্দারা। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার দেশত্যাগ ও পদত্যাগ খুবই আলোচিত ঘটনা শেখ হাসিনা সরকারের ইতিহাসে। 2017 সালের ঘটনা নিয়ে এ ব্রোকেন ড্রিম নামে বইও লিখেছেন তিনি। এরা করাপ্ট, তাদের অনেকে জেল খেটেছেন। যমুনা টেলিভিশনের সঙ্গে ভিডিও আলাপে তিনি জানালেন, তখনকার সরকারের সঙ্গে তার দ্বন্দ্বের শুরু ঋণ খেলাপিদের দায় মুক্তি নিয়ে, যা চূড়ান্ত পর্বে গড়ায় বিচারপতিদের অপসারণের ক্ষমতা বিষয়ক ষোড়শ সংশোধনী বাতিলের মাধ্যমে। আমার নিম্ন আদালতে হাজারে হাজারে বিরোধী দলের নেতা কর্মী অ্যারেস্ট করছে, পুলিশ রিমান্ডে নেওয়া হচ্ছে, এইগুলাতে বেইল দেওয়া হচ্ছে না, ইচ্ছা মতো করা হচ্ছে। প্রধানমন্ত্রী স্ট্রেট ওয়ে বলল, নিম্ন আদালতের এটা হবে না, এটা আপনি ভুলে যান। আমি বললাম, তাহলে
এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অ্যাবলিশ করে যে আপনি পার্লামেন্টে নিয়েছেন, এটা আমি হতে দেব না। এসকে সিনহা বলেন, সরকার তাকে চাপ দিতে গোয়েন্দা সংস্থা ব্যবহার করেন। অত্যাচার আরম্ভ করলেন ডিজিএফআই এর চিফ তখনকার দিনে মোহাম্মদ সাইফুল আবেদি। বলছে স্যার আপনি রেজিগনেশন দেবেন, আপনি দেশের বাইরে চলে যাবেন। আমি বললাম আপনি কে, হু আর ইউ, হোয়াট অডাসিটি ইউ হ্যাভ গট। সাবেক এই প্রধান বিচারপতি জানান, অসুস্থ না হলেও তাকে নিয়মিত বিএসএমএমইউ থেকে চিকিৎসক পাঠানো হতো। বাসার ইন্টারনেট বন্ধ করে পদত্যাগের জন্য চাপ দেন তখনকার ডিজিএফআই প্রধান। হাউস অ্যারেস্ট, আই ওয়াজ ইন সলিটারি কনফাইনমেন্ট টোটালি। পিজি হসপিটাল থেকে 2-3 জন ডাক্তার আসতেন, ইয়ে করতেন। আমি বললাম আপনারা আসছেন, আমাকে তারা বলে সরকার আমাদেরকে পাঠিয়েছে, আমাদের কিছু করণীয় নাই। এইটাই মানে আমি অসুস্থ এবং আমি এই জন্য ট্রিটমেন্টে যাব। আমি বললাম যে আমি অসুস্থ না। বিদেশ যাওয়ার পর মামলা হয় এসকে সিনহার বিরুদ্ধে, সাজাও হয়েছে একটিতে। এখন তিনি আইনি লড়াই চালাতে চান দেশে ফিরে। আমি দিন গুনছিলাম যে আমি কখন দেশে ফিরে যাব। শেখ হাসিনা যে পতন হবে এটা সময়ের ব্যাপার ছিল। এই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির জন্য তাকে যদি বিচারে সুপর্দ না করা হয়, তাহলে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি এটা ডিকশনারি থেকে বাদ দেওয়া উচিত। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। বর্তমানে নারায়ণগঞ্জে ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন তিনি। দুপুরের পর তোলা হবে সেখানকার জেলা ও দায়রা জজ আদালতে। এদিকে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আরও জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে আদালতে কখন তোলা হবে, তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে? শাওন, যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্র বৈষম্য আন্দোলন চলাকালীন সময়ে চনপাড়া বস্তির সামনে 10ম শ্রেণীর ছাত্র রোমান মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু গোলাম দস্তগীর গাজীকে অ্যারেস্ট দেখানো হয়েছে ইতিমধ্যেই। আমি কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব আমির খুশির সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই মামলায় কিন্তু তাকে 10 দিনের রিমান্ডের আবেদন জানিয়ে কোর্টে প্রেরণ করা হবে। তবে কখন নাগাদ তাকে কোর্টে ওঠানো হবে সেটি এখনো নিশ্চিত নয়। তবে তাকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তার হেফাজতে নিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই সম্ভবত ওই ঢাকা গোয়েন্দা পুলিশ হেফাজত থেকে তাকে নারায়ণগঞ্জ কোর্টে নিয়ে আসা হতে পারে এবং সেই মামলায় তাকে অ্যারেস্ট দেখিয়ে তাকে এই 10 দিনের রিমান্ডের জন্য আবেদন করা হবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। কিছুক্ষণ আগে কোর্ট পুলিশ জনাব কাছে আমার সাথে কথা হয়েছে, তিনিও বলছেন যে এই মামলাটিকে তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং কখন নাগাদ আসলে তাকে আদালতে তোলা হবে সেটি এখনো নিশ্চিত নয়। তবে যে কোনো সময়ে গোলাম দস্তগীর গাজীকে নিয়ে ঢাকা থেকে রওনা হবে বলে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের টিম সেটি আমরা নিশ্চিত করতে পেরেছি। শাওন, স্মিথ, অনেক ধন্যবাদ আপনাকে। আলোচিত সাবেক বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিকের অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, এই তথ্য জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া। তিনি জানান, শনিবার বিকালে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শামসুদ্দিন চৌধুরীকে। অস্ত্রোপচার শেষে ভর্তি আছেন হাসপাতালে। 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিকাল 4টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয় পুলিশ। এ সময় উত্তেজিত জনতা আদালত প্রাঙ্গণে মানিকের উপর হামলা চালায়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠান। স্বাস্থ্য পরীক্ষার সময় তার বাহ্যিক জখম ও রক্তক্ষরণ ধরা পড়ে, এরপরই হাসপাতালে নেওয়া হয় তাকে। শুক্রবার রাতে কানাইঘাট সীমান্ত থেকে আপিল বিভাগের সাবেক এই বিচারপতিকে আটক করে বিজিবি। তার বিরুদ্ধে ঢাকা ও নোয়াখালীতে 2টি মামলা রয়েছে। উনি ভালো আছেন, উনি মোটামুটি ভালো আছেন। ওনাকে জাস্ট অবজারভেশনে রেখেছি এবং জানেন যে বয়স্ক মানুষ, ওনার আগেও মনে হয় কিছু ডায়াবেটিস আছে, হার্ট ডিজিজ আছে, সব এগুলি আছে, যার জন্য আমরা ওনাকে অবজারভেশনে রেখেছি। বানভাসীদের উদ্ধারে কুমিল্লা, ফেনী আর নোয়াখালীতে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি দল। একই সাথে ক্যাম্পাসে চলছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম। কয়েকটি ভাগে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কাজে সামিল হয়েছে। ভলান্টিয়াররা বলছেন, এই মুহূর্তে বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও শিশু খাদ্যের সবচেয়ে বেশি প্রয়োজন। এক নতুন বাংলাদেশ।
বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়েছে গোটা দেশ। বানভাসীদের পাশে দাঁড়াতে দিনরাত পরিশ্রম করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সকালে টিউশনে যে আমি ডিরেক্ট আমি চলে আসছি, আমি হলেও ফিরি নাই। মানে আমার মনে হয়েছে যে আমি আসলে কিছু একটা করি, যে মানে বসে যে থাকবো সেই ইচ্ছাটা আসলে হচ্ছে না। মনে হইতেছে পুরো বাংলাদেশটা যেন একটা পরিবার, পুরোটাই যেন একটা পরিবার। সবাই এই মানুষগুলোর জন্য, পুরো মানুষগুলো সবাই একত্রিত হয়ে গেছে। কয়েকটি ভাগে ভাগ হয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এই কাজে সামিল হয়েছে। কেউ পুরান ঢাকার পাড়া মহল্লায় ঘুরে ঘুরে অর্থ ও ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে, কেউ সেগুলো প্রস্তুত করছে, আবার একটি গ্রুপ সেগুলো নিয়ে ছুটে যাচ্ছে বন্যা দুর্গত এলাকায়। নিজেরাই আমাদেরকে ডেকে ওরা টাকা দিচ্ছে আর কি। ইভেন রাস্তায় যারা ভিক্ষুক আছেন তারাও তাদের জায়গা থেকে আমাদেরকে মানে কিছু পরিমাণ সাহায্য হলেও তারা আমাদেরকে দিচ্ছেন আর কি। দেশে একটা প্রতিযোগিতা চলছে সৎ কাজ করার, তো সৎ কাজের যে প্রতিযোগিতাটা, এইটা যদি আমরা বজায় রাখতে পারি, আশা করি আমাদের দেশ অন্যান্য দেশের চেয়ে অনেক উন্নত হয়ে যাবে। এই মুহূর্তে বিশুদ্ধ খাবার পানি, পানি বিশুদ্ধকরণ ঔষধ, শিশুদের খাবার ও কাপড় সবচেয়ে বেশি প্রয়োজন বলছেন ভলেন্টিয়াররা। তারা আমাদেরকে সবসময় এটা বলতেছে যে আমরা পানি বিশুদ্ধ করেন, ট্যাবলেট, তারপরে যে স্যানিটারি ন্যাপকিন, এটার উপর আসলে অনেকে জোর দিচ্ছে না। এটা আসলে অনেক দরকার। এখন যারা ত্রাণ দিতে আসবে আমি সবাইকে বলবো যেন বাচ্চাদের কাপড় চোপড় এবং খাবার দাবারে যেন নজর দেওয়া হয়। চেষ্টা করা হচ্ছে একদম ভিতরে যারা আটকা পড়ে আছে, গৃহবন্দী 2 তলা 3 তলা যারা আটকা পড়েছে তাদের কাছেও আমরা খাবারটা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। শিক্ষার্থীদের অভিযোগ, বন্যায় যে সকল পণ্যের চাহিদা বেড়েছে সেগুলোর দাম বাড়িয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট যেটা পরশুদিন বা কালকে 80 থেকে 120 টাকা ছিল, সেটা আজকে 500 টাকা করে বিক্রি হচ্ছে। মিটফোর্ড পাইকারি ব্যবসায়ীরা এই সিন্ডিকেট শুরু করছে। বিশুদ্ধকরণ ট্যাবলেটের সংকট আমাদের হয়ে গেছে, প্লাস আমরা চিরা পাচ্ছি না, আমরা ওষুধ পাচ্ছি না। বন্যা পরবর্তী মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন 27 আগস্ট আয়োজন করেছে চ্যারিটি কনসার্টের। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মৎস্য প্রাণী সম্পদ খাতে বন্যায় 2000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, সরবরাহে সাময়িক সংকটের কারণে কেউ দুধ ও ডিমের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে বন্যার ক্ষয়ক্ষতি ও করণীয় নিয়ে ব্রিফিংয়ে উপদেষ্টা ফরিদা আক্তার এই বিষয়ে সতর্ক করেন ব্যবসায়ীদের। বলেন, বন্যায় 12 জেলায় ডিম, দুধ সহ প্রাণী সম্পদ খাতে ক্ষতির পরিমাণ 411 কোটি টাকা, আর মৎস্য খাতে ক্ষতি 1590 কোটি টাকা ক্ষতি হয়েছে। উপদেষ্টা বলেন, এই খাতে ক্ষতিগ্রস্ত খামারি ও উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে। এনজিওগুলো বন্যায় যেন ঋণের কিস্তি আপাতত আদায় না করে। ফরিদা আক্তার বলেন, কৃত্রিম সংকট তৈরি করে কেউ দুধ ও ডিমের দাম না বাড়ায় সে বিষয়ে সচেতন আছে মন্ত্রণালয়। বন্যার কারণে সরবরাহ লাইনে সংকট তৈরি হয়েছে। মৎস্য খামারিগুলোকে সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা প্রদান করা আর মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত কার্যক্রমের অব্যয়িত অর্থ ব্যয়ে বন্যা কবলিত এলাকায় চাষিদের মাঝে পোনা বিতরণ করা যেতে পারে। আমরা চাই যে এই খামারিরা বা এই চাষিরা যেন কাজ করতে পারে, কারণ তারা যত বেশি ভালো উৎপাদন করতে পারবে জনগণ উপকৃত হবে। 1 মাসেরও বেশি সময় পর আবারও চালু হয়েছে মেট্রো রেল। ব্যস্ত নগরবাসীর যাত্রাপথে ফিরেছে স্বস্তি, চলছে স্বাভাবিক সময়সূচিতেই। তবে বন্ধ রয়েছে মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন। সেসব চালু করতে 1 বছরের বেশি সময় লাগবে না, এমনটা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। তবে নির্দিষ্ট করেননি সেই দিনক্ষণ। সকাল 7:10 এবং 7:20 উত্তরা উত্তর স্টেশন থেকে 2টি ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়, যাতে শুধু এমআরটি পাস ব্যবহারকারীরাই চলাচল করতে পারেন। এরপর থেকে শুরু হয় সিঙ্গেল জার্নির টিকিট বিক্রি, বাড়তে থাকে যাত্রী চাপও। গত 1.5 বছরের অভ্যস্ততায় হঠাৎ 37 দিনের ছেদ। কেমন ছিল মেট্রোর নিয়মিত যাত্রীদের সেই অভিজ্ঞতা? 1 ঘন্টা আগে ঘুম থেকে ওঠা লাগতো, 38 দিন। এখন আবার চালু হয়েছে 1 ঘন্টা পরে উঠি। তাছাড়া আসার সময় সেম। তাছাড়া পারিপার্শ্বিক অন্য যে কোনো জায়গায় যাতায়াত করলে এই সমস্যাটা আসলে ভুগছি আমরা। এই মেট্রো বন্ধ থাকার কারণে খুবই দুর্ভোগ, জনদুর্ভোগ যে কি জিনিস সেটা আপনারাও দেখেছেন। অনেক প্রবলেম হচ্ছে, তবে আজকে অনেক হ্যাপি। আজকে 10 টাকা ফিস, এখন বের হলাম, আশা করছি পৌঁছে যাবো আরো আগে। মেট্রো বন্ধের আগে অফিস টাইমে কোচগুলো থাকতো কানায় কানায় পূর্ণ। একই চিত্র দেখা গেল আজও। তাই 2টি ট্রেনের মধ্যকার সময় কমানোর দাবি যাত্রীদের। পিক আওয়ারে আরেকটু টাইম কমিয়ে দিলে
ভালো হয়। তো আমরা যারা কর্মজীবী দেখা যায় যে আমি এখন দৌড়ে দৌড়ে আসতেছি, একটা ট্রেন মিস হয়ে গেলে 10 মিনিট অপেক্ষা করতে হবে। সো আমি চাচ্ছি যে আমি আসবো আর ট্রেন একটা পেয়ে যাব। মেয়েদের উঠতে অনেক ঝামেলা হয়, যদি আরেকটা বগি মেয়েদের জন্য বানানো হয় তাহলে খুব ভালো হয়। সকাল 10টায় আগারগাঁও স্টেশনে আসেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। মেট্রোতে চড়েই যান সচিবালয়ে। সে সময় জানান বন্ধ স্টেশনগুলো দ্রুতই চালু করা হবে। আমাদের একটু টাইম লাগবে বুঝছেন, কারণ আমরা একটা মিথ্যা আশ্বাস দিতে চাই না। এখানে কিছু ইম্পোর্টের বিষয় আছে, তো এইটা আমরা যথাসম্ভব তাড়াতাড়ি খুলে দেবো, কিন্তু নির্দিষ্ট ডেট এখন আমরা দিতে পারবো না। না এর কোনো বছর 1 বছর সময় লাগবে না। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে আগুন দেয়া হয়। ওই দিন বিকেল 5টায় মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।